দ্রব্যমূল্যের যে দামটা, এই দামটা সরকারে বাড়াইতেছে। দীর্ঘ 6 মাসের মধ্যে কোনো কর্ম করে কোনো তৃপ্তি পাচ্ছি না, কোনো কর্ম করে আমরা কোনো পয়সা পাইতেছি না। আজকে দেখেন সাধারণ মানুষের যে পর্যায়ে দাঁড়িয়েছে, 1 কেজি আলুর দাম 80 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 120 টাকা। এইভাবে দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়তেছে। প্রত্যেক দিন 1 কেজি চাউলের দাম 2 টাকা করে বাড়তেছে। তাহলে আমরা কোন পর্যায়ে যে দাঁড়িয়ে আছি, এই কথাটা আমাদের কেউ শোনে না, কেউ বলে না, কোনো রাজনীতিবিদ বলে না, আওয়ামী লীগ বলে না, বিএনপি বলে না, কেউ বলে না যে আমাদের কথা। এই যে রিক্সা চলতেছে, আজকে পাও রিক্সায় যে মানুষ সাধারণ চলতেছে, তারা দয়ার উপরে উঠে, তারা অটো ছাড়া চলে না। আজকে বলে আপনি পাও রিক্সাকে পারমিশন দেন, নাহলে অটো রিক্সাকে পারমিশন দেন, একটাকে পারমিশন দেন। আজকে আমরা যে কষ্টে আছি, এই কষ্টের কথা কেউ শোনে না, কেউ বুঝে না। সবাই খালি মনে করেন বড় লোকের ধান্দায় চলে, বড় লোকের কথাই শোনে। আচ্ছা, গরিবের কথা কেউ শোনে না। আমরা এইভাবে দীর্ঘ 6টি মাস আগে যে পর্যায়ে ছিলাম, আর 6 মাস পরে এসে আমরা কোন পর্যায়ে আছি, এই কথাটা আপনারা বোঝেন না, বোঝাইতে চাই না। কিন্তু আপনারা যে কথাটা বলতেছেন যে দ্রব্যমূল্যের দাম কমে না, দিন দিন বাড়তেছে, তাহলে দিন দিন যদি বাড়ে, তাহলে আমরা কোন পর্যায়ে যা থাকবো, আমরা কিভাবে চলবো, এই কথাটা আপনারা একটু ভাবেন। আমি এই কথাটাই বলতে চাই যে আপনারা একটু ভাবেন, গরিবের কথাটা একটু স্মরণ করেন। খালি বড় লোকের কথা স্মরণ করলে হবে না, খালি কোম্পানির কথা স্মরণ করলে হবে না। গরিব না বাঁচলে দেশ বাঁচবে না, কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না, শ্রমিক না বাঁচলে দেশ বাঁচবে না। শ্রমিক বাঁচান, কৃষক বাঁচান, দেশ বাঁচান, তাহলে দেশ বাঁচবে, তাছাড়া বাঁচবে না। আপনারা খালি যদি বড় বড় কথাই শুনেন, তাহলে গরিবের কথা কে শুনবে? আজকে প্রত্যেক দিন আমরা মনে করেন যেভাবে খাইতেছি, যেভাবে করতেছি, একটা ডিমের দাম কোন জায়গায় দাঁড়িয়েছে, সে ডিমও আমরা পাইতেছি না। আমরা যে আলুর ডাল খাবো, আলুর যে ভর্তা খাবো, সে আলু আমরা কিনতে পারতেছি না। সারাদিন রুজি করে পাইতেছি 5 থেকে 600 টাকা, রিক্সা জমা, ভাতের বিল সবকিছু দিয়ে 300 টাকা আমাদের দাঁড়ায় না। তাহলে 300 টাকাতে কি হয়? ঘর ভাড়া দিব কই থেকে, আমরা নিজে চলবো কই থেকে, সন্তানকে বাঁচাবো কই থেকে? লেখাপড়া তো বাদ, লেখাপড়া তো নাই, লেখাপড়া কেমনে করাবো, করার মতো ক্ষমতা আমাদের নাই। এই 300 টাকা রায় দিয়া আমাদের কিছুই হয় না। তাই আমি এই কথাটাই বলতে চাই যে আমাদের গরিবের কথা একটু ভাবেন, এই রিক্সাওয়ালার কথাটা ভাবেন, রিক্সাওয়ালারা কিভাবে চলবে তাদের কথা একটা স্মরণ করেন। আজকে এই পাও রিক্সায় দয়ার ভিত্তিতে চলতেছে, আমরা কেন দয়াতে চলবো? আপনি হলে দুটো একটা করেন, হলে পারমিশন দেন, না হলে বন্ধ করে দেন। হলে অটোকে পারমিশন দেন, আমরা অটো চালাবো, আর না হলে পাওয়ার রিক্সাকে পারমিশন দেন, আমরা সবাই পাওয়ার রিক্সা চালাবো। আপনারা একটাও করতেছেন না, বিশৃঙ্খলা করতেছেন। আমরা কোন পর্যায়ে যা দাঁড়িয়েবো? এই হলো আমার কথা, আমার শেষ কথা। আমি দ্রব্যমূল্যের যে দামটা, এই দামটা সরকারে বাড়াইতেছে। কারণ তাদের এর আগে হাসিনা বাড়াচ্ছিল 65 থেকে 115 টাকা ডিজেল, এখান থেকে সবকিছুর দাম বৃদ্ধি হয়ে যায়। তাহলে তত্ত্বাবধায়ক সরকার আছে আরো 5 টাকা বাড়িয়ে দিল। কোন জায়গায় আগুন লাগছে? তেলে কারখানা কি আগুন লাগছে? আবার 5 টাকা বাড়িয়ে গেল। কোন জায়গায় যুদ্ধ লাগছে? বাংলাদেশে কি যুদ্ধ লাগছে? বাংলাদেশে এই করছে। আমাদের ছেলেরা এই দেশকে জীবন দিয়ে স্বাধীন করলো, নতুন বাংলাদেশ পাইলো, এই জন্য 5 টাকা বাড়ানোর জন্য না 5 টাকা কমানোর জন্য? আমরা 5 টাকা আর বৃদ্ধি পেলাম কি কারণে? কোন জায়গায় এটা হয়েছে? এই তেলের দাম কোন জায়গায় বাড়ছে? কোন জায়গায় আগুন লাগছে? কোন কারখানায় আগুন লাগছে? এটা তো আমরা জানি না। কি কারণে আপনাদের আজকে এই দ্রব্যমূল্য প্রত্যেক দিন বাড়ে? এটা তো আমরা জানি না, এটা আমরা জানতে চাই সরকারের কাছে। তারা সমন্বয়ক আছেন, তারা কি করতেছেন? আমাদের কথা তো ভাবতেছেন না। তারা খালি বাড়তেছে, কীটনাশক বাড়তেছে, সবকিছু বাড়তেছে। কেন বাড়তেছে? এটা কোন জায়গায়? আমাদের দেশে কি ফসল ফলে না? আমাদের দেশে কি উৎপাদন হয় না? লক্ষ লক্ষ টন আলু আবাদ হইতেছে, লক্ষ লক্ষ টন পেঁয়াজ হইতেছে, লক্ষ লক্ষ টন ধান হইতেছে। তাহলে এগুলো যায় কই থেকে আসে? আপনারা এই যে সমন্বয়কারী কয়েকজন যে আছেন, তারা কি করতেছেন? আমরা এটা বুঝতেছি না। আমরা একটু বুঝতে চাই, একটু কমান, আমাদের কথা ভাবেন, সবকিছু দাম একটু কমিয়ে দেন, তাহলে আমরা বাঁচতে পারি। আমরা তো বাঁচতে পারতেছি না, আমরা চলতে পারতেছি না। এই বললেন যে আগে যে পর্যায়ে ছিলাম, আগে একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, এখন তো কোনো নিয়ন্ত্রণের মধ্যে নাই। এখন নিয়ন্ত্রণের বাইরে সবকিছু চলতেছে। এখন কোন জিনিসের নাই, সবকিছু সিন্ডিকেট, সবকিছুই চলতেছে সিন্ডিকেটের উপরে। এই সিন্ডিকেটের একটা ব্যবস্থা করেন, আইনের ব্যবস্থা করে দেন।
দেশে দেশে তো আইন নাই, কোনো কিছু নাই, যে যার মনে পায় সে তার মনে চলতেছে, তার মনে খাইতেছে, তার মনে চলতেছে। এটা কি দেশের নীতি? এটা কি দেশের চলার কথা? এইভাবে তো দেশ চলে না, এইভাবে তো জনগণ বাঁচবে না। গরিব মানুষ না বাঁচে তাহলে আপনারা কি দিয়ে চলবেন? আপনাদের কিভাবে কি বাঁচবেন? আপনারা কি দিয়ে রাজস্ব করবেন? রাজার শোকে রাজ্যবাস, নারীর শোকে পান্তায় গাছ। যদি আমি রাজার শোক না দেখি তাহলে আমাদের প্রজার শোক হবে কিভাবে? তো প্রজাকে আগে বাঁচান, তাহলে রাজা বাঁচবে। প্রজা না বাঁচলে রাজা কখনো বাঁচবে না। এটাই হলো আমাদের কথা। 6 মাস আগে বা 4 মাস আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তখন কি নিয়ন্ত্রণে ছিল এরকম কিছু বলতে? তখন একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, কিন্তু বর্তমানে কোনো নিয়ন্ত্রণের মধ্যে নাই বাজারটা। তখন একটা সীমার মধ্যে ছিল। তখন আলু খাচ্ছি 40 টাকা, 45 টাকা, আর এখন খাইতেছি একটা ভরপুর সেজেন, এই সেজেনের মধ্যে খাইতেছি 80 টাকা কেজি। কেন? এই আলু কই গেল? লক্ষ লক্ষ টন আলু পচতেছে কারখানায়, ইয়াতে পলিস্টারে পচতেছে, সে আলু বিক্রি করতেছে না, আলু সিন্ডিকেট করতেছে। কেন? আমরা গরিব মানুষ, ডাল ভাতা বাঙালি, আজকে পচা ডাল খাইতেছি। কেন এই পচা ডাল খাইতেছি? কেন পচা আলু খাইতেছি? এটার জন্য দায়ী কি শেখ হাসিনার দুর্নীতি না অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা? এটা যেটার জন্য দায়ী হলো সব রাজনীতিবিদেরা, বড় বড় যারা রাজনীতি করে তারাই দায়ী। কোন রাজনীতিবিদ বলে না, বিএনপি বলে না, আওয়ামী লীগ বলে না, জাতীয় পার্টি বলে না, জামাত বলে না, কোন রাজনীতিবিদ বলে না যে দ্রব্যমূল্যের দাম দেয় একটু কমান। তাদের কথা ভাবেন। তারা বলছে, আওয়ামী লীগ বলতেছে আমরা তো আসি, ক্ষমতাশালী ছিলাম, আবার থাকবো। বিএনপি বলতেছে আমরা তো এবার ক্ষমতায় গেছি গা। জামাত বলতেছে এবার আমাদের ছাড়া কোনো উপায় নাই। এইভাবে সবাই বলতেছে। তারা দ্রব্যমূল্যের দামের কথা চিন্তা ভাবনা করতেছে না, তারা গরিবের কথা চিন্তা ভাবনা করতেছে না, তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত, তারা রাজনীতি নিয়ে ব্যস্ত। তারা তাহলে রাজনীতি কাকে দিয়ে করবে? খেলা হবে, কাকে দিয়ে খেলবেন? গরিব না বাঁচে তাহলে খেলবেন কাকে? গরিবকে বাঁচান, তাহলে গরিবকে বাঁচলে তাহলে আপনারা খেলতে পারবেন। আপনি থাকা বিলে কোনোদিন বল গোল যায় না। বল গোল দিতে গেলে দুইজন নাকি সমান সমান নয়। তাহলে গরিবকে আগে বাঁচান, গরিব বাঁচলে আপনারা বাঁচবেন। আপনারা খালি নিজের বাঁচার চিন্তা ভাবনা করেন না, আপনারা কিভাবে বাঁচবেন? এই বলে আমার শেষ কথা। ভারত বর্তমানে যে ভারত আপনার এই যে আমদানি রপ্তানি বন্ধ করে দিল, আপনার সবজি তরকারি চাল ডাল, এই বিষয়ে আপনার মতামত কি? ভারত যে আমদানি বন্ধ করে দিয়েছে, যদি ভারত আমদানি বন্ধ করে দিয়ে থাকে তাহলে আজকে আমরা এলসি পেস কই পাই, এলসি ওষুধ কই পাই? আসতেছে, এটা সিন্ডিকেট করতেছে। এটা আমরা জানতে চাই না, এটা হলো রাজনীতিবিদেরাই জানে, তারাই বলবে এটা। তারা কিভাবে আনবে, যারা ইম্পোর্টের ব্যবসা করে তারাই জানে এটা, এটা তো আমরা জানি না। কিন্তু যদি এই যে সব বন্ধ করে দিয়ে থাকে ভারত, তাহলে আমরা এই যে খাইতেছি, আমরা তো দেশি পেস পাই না, আমরা তো দেশি কোনো জিনিস পাইতেছি, সবই আমরা এলসি খাইতেছি, রসুন খাইতেছি এলসি, আদা খাইতেছি এলসি, তারপর আপনার আলু খাইতেছি এলসি, সবই খাইতেছি এলসি, চাউল খাইতেছি এলসি, সবকিছু। তাহলে বন্ধ করলে কোন জায়গায়? এটা একটা সিন্ডিকেট আমি মনে করি। আচ্ছা, এই সবকিছু অধিকার প্রেক্ষিতে আপনার পরামর্শ কি করলে এগুলো নিয়ন্ত্রণ করা যাবে? এটা সমকারী যারা আছে তারা এটা একটা নিয়ন্ত্রণ করতে পারে, তারা এটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পারে, বাজারটা সিন্ডিকেট থেকে মুক্ত করতে পারে। আইনের আওতায় নিয়ে আসতে গেলে সিন্ডিকেট আসা যাবে, সিন্ডিকেট দুটো হয়। ভারতের একটা বিষয়, আন্তর্জাতিক ভারতে এই যে বাংলাদেশের চট্টগ্রাম বাংলাদেশের পরিস্থিতি তৈরি করতে চাইতেছে, বাংলাদেশ দখল নিতে চাইতেছে, এই বিষয়ে আমাদের বাঙালিকে সতর্ক করতে হবে। বড় বড় যারা রাজনীতিবিদ আছে তারা আমাদের বাঙালিকে সতর্ক করে দিবে যে ভারত যেন কোনো প্রকারে আমাদের বাংলাদেশে ঢুকতে না পারে, বাংলাদেশ যেন ভারত না নিতে পারে। ভারত আমাদের চির শত্রু, ভারত আমাদের ইসলামের শত্রু, সব সাইডের শত্রু। ভারত যেন আমাদের বাংলাদেশে কোনো প্রকারে না ঢুকতে পারে, এই বিষয়ে আমি বলবো যারা সময়কারী আছে, ডক্টর ইউনূস সাহেব আছে, আমাদের সরকার আছে, রাষ্ট্রপতি আছে, তারপর বড় বড় রাজনীতিবিদ আছে, এরা সবাই মিলে তারা যেন সতর্ক থাকে, সতর্ক রাখে। ভারত